তো ট্রাম্প এখন চীনে। মাত্র ৩০ মিনিট আগে খবর এলো যে উনি আমাদের এখান থেকে মাত্র ঘণ্টাখানেক দক্ষিণের এক জায়গায় আছেন। ট্রাম্প গতকাল রাতে এখানে এসেছেন আর আজ সকালে গ্রেট হল অফ দ্য পিপলে প্রেসিডেন্ট শির সাথে দেখা করেছেন। একটু ভিডিওটা দেখুন। এই যে উনি নিজের লিমুজিন থেকে নামছেন, এই গাড়িটা কিন্তু আমেরিকা থেকে সামরিক বিমানে করে উড়িয়ে আনা হয়েছে। উনি উনার পুরো ক্যাবিনেট বা মন্ত্রিসভাকে সাথে নিয়ে এসেছেন, যার মধ্যে আছেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং প্রতিরক্ষামন্ত্রী পিটার হেগসেথ। শেষবার কোনো আমেরিকান প্রেসিডেন্ট চীন সফর করেছিলেন আজ থেকে ৯ বছর আগে, ২০১৭ সালের নভেম্বরে। তাই এই সাক্ষাৎটা ঐতিহাসিকভাবে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনাদের হয়তো মনে আছে, ট্রাম্পের সেই বেইজিং সফরের পরেই দেশ দুটোর মধ্যে বাণিজ্য যুদ্ধ শুরু হয়েছিল। সেই থেকে আমরা আজ পর্যন্ত এই রেষারেষির মধ্যেই আছি। তবে আমার মনে হয় এবারকার বৈঠকটা আমেরিকা চীন সম্পর্কের জন্য বেশ আশাব্যঞ্জক। আর এর বড় একটা কারণ হল ট্রাম্পের সাথে কারা এসেছে। এই ছবিটা উইবো থেকে নেওয়া, যেটা অনেকটা চীনের টুইটারের মতো। চীনারা এখন এটা নিয়েই মেতে আছে যে ট্রাম্পের সাথে আসলে কারা কারা এসেছে। ট্রাম্পের পরিবারের অনেকেই এসেছেন, যেমন ওনার ছেলে এরিক, পুত্রবধূ লারা। তারা চীনে আসতে পেরে বেশ উত্তেজিত। এক কথাই বলতে গেলে টিম চায়না চলে এসেছে। তবে এর চেয়েও বড় কথা হল ট্রাম্পের সাথে আসা ব্যবসায়ী নেতাদের বিশাল বহর। এখানে টেসলার ইলন মাস্ক আছেন, যার চীনে বিশাল ব্যবসা। অ্যাপলের টিম কুকও এসেছেন। এমনকি বোয়িং কোম্পানি চীনের এয়ারলাইনগুলোর কাছে $50 বিলিয়ন বিমান বিক্রির একটা বড় চুক্তি করার চেষ্টা করছে। এই তিনজনই কিন্তু অত্যন্ত প্রভাবশালী ব্যবসায়ী। এছাড়া আমেরিকার শীর্ষস্থানীয় অর্থলগ্নিকারী প্রতিষ্ঠানের লোকেরাও এসেছেন, যেমন ব্ল্যাক রকের ল্যারি ফিঙ্ক, ব্ল্যাকস্টোনের স্টিফেন শোয়ার্টজম্যান, গোল্ডম্যান স্যাক্সের ডেভিড সলোমন। এছাড়া সিটি গ্রুপ, মাস্টার কার্ড আর ভিসার প্রতিনিধিরাও আছেন। এই কোম্পানিগুলোর মোট সম্পদ যদি একসাথে যোগ করা হয়, তবে তার পরিমাণ দাঁড়াবে $12 ট্রিলিয়ন বেশি। এটা অনেক টাকা। আর এরা সবাই প্রচণ্ড ব্যস্ত মানুষ। সত্যি বলতে আমি নিজে ব্যবসায়িক আলাপ আলোচনার কাজ করেছি, এবং আমি জানি বড় কোনো মেগা ডিল বা বিশাল চুক্তির ঘোষণা না থাকলে এত বাঘা বাঘা মানুষকে এক ছাদের নিচে কখনোই আনা হয় না। তাই আমার ধারণা আগামীকালকের মধ্যেই আমরা আমেরিকা চীন মহাচুক্তি বা গ্র্যান্ড বার্গেইনের একটা রূপরেখা পেয়ে যাব, যেখানে দুই দেশ তাদের বিবাদ মিটিয়ে বিশ্ব ইতিহাসে এক নতুন অধ্যায় শুরু করবে এবং বিশ্ব অর্থনীতিকে স্থিতিশীল করতে একসাথে কাজ করার অঙ্গীকার করবে। আজ মূলত আমরা আলোচনা করব কিভাবে এই পরিস্থিতি তৈরি হলো, কেন এই চুক্তিটা হবে, আর এই চুক্তির ভেতর আসলে কি কি থাকতে পারে। তো আসুন দেখি শি আর ট্রাম্পের এই বৈঠকের আগে আসলে কি হচ্ছে। এটা টুইটার থেকে ডেভিড লির একটা পোস্ট। উনি গত 1 মাসে যা যা হয়েছে তা নিয়ে কথা বলছেন। প্রথম যে ঘটনাটা ঘটেছে তা হল চীন মানুজ নামক কোম্পানিটিকে আটকে দিয়েছে। এটা একটা এআই কোম্পানি যা মার্ক জাকারবার্গ কিনতে চেয়েছিলেন। মানুজ চীনে বড় হচ্ছিল। সাধারণত কোনো এআই কোম্পানি সফল হলে তারা আমেরিকায় যেতে চায়, কারণ সেখানে টাকা আর মেধা দুইই আছে। কিন্তু চীন সিদ্ধান্ত নিল, না, তোমরা আমেরিকায় যেতে পারবে না, কারণ এতে একটা খারাপ উদাহরণ তৈরি হবে, এবং চীন চাচ্ছে তাদের মেধা নিজেদের দেশেই বড় করতে। এটা আসলে চীন আর আমেরিকার মধ্যকার এআই যুদ্ধের একটা বহিঃপ্রকাশ। আরেকটা ব্যাপার হলো, আমেরিকা সেই সব চীনা কোম্পানির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যারা ইরানের সাথে ব্যবসা করে। এর মধ্যে আছে স্যাটেলাইট কোম্পানি, যারা ইরানকে আমেরিকার ঘাঁটির খবর দেয়, এবং ছোট ছোট রিফাইনারি, যারা ইরান থেকে তেল এনে চীনে জ্বালানি সরবরাহ করে। এর জবাবে চীন সরাসরি বলে দিয়েছে, আমাদের ওপর এভাবে নিষেধাজ্ঞা চাপানো যাবে না। যদি কেউ এই আমেরিকার নিষেধাজ্ঞা মেনে চলে, তবে চীন সরকার উল্টো তাদের ওপরই নিষেধাজ্ঞা দেবে। এটাকে বলা হচ্ছে ব্লকিং অর্ডার। আগে চীনা ব্যাংক বা ব্যক্তিরা বাধ্য হয়ে আমেরিকার নিষেধাজ্ঞা মেনে চলত, কিন্তু এবারই প্রথম চীন সরকার কড়াভাবে জানালো, কোনো চীনা নাগরিক যদি আমেরিকার নিষেধাজ্ঞা মানে, তবে তাকে নিজ দেশে শাস্তির মুখে পড়তে হবে। এটা একটা বিশাল বড় ঘটনা। এদিকে এনভিডিয়া চীনে চিপ বিক্রি করতে পারছিল না, যা তাদের আয়ের ওপর বড় প্রভাব ফেলবে। এনভিডিয়া এখন বিশ্বের সবচেয়ে দামি কোম্পানি, কারণ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর পুরো জগৎটাই তাদের চিপের ওপর নির্ভরশীল।
অন্যদিকে চীন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাচিকে বেইজিংয়ে আমন্ত্রণ জানিয়েছে, কারণ আমেরিকা আর ইরানের যুদ্ধের ফলাফল নিয়ে চীন বেশ চিন্তিত। বর্তমানে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে রেখেছে, আর চীনের 50-60% জ্বালানি আসে মধ্যপ্রাচ্য থেকে। একটা মজার ব্যাপার হলো, জেনসেন হুয়াং, এনভিডিয়ার প্রধান, কিন্তু চীনের এই তালিকায় ছিলেন না। ট্রাম্পের সফরের আগেই জানানো হয়েছিল তিনি আসছেন না। এটা অনেক বড় সংকেত, কারণ এই মহাচুক্তিতে চীন আসলে এনভিডিয়ার চিপ আর সেমিকন্ডাক্টরের অ্যাক্সেস চাইবে, যাতে তারা তাদের এআই প্রযুক্তিকে আরও শক্তিশালী করতে পারে। অন্যদিকে আমেরিকা আর আরও 6টি দেশ মিলে ফিলিপাইনে সামরিক মহড়া দিয়েছে, যার জবাবে চীন 28টি যুদ্ধজাহাজ পাঠিয়েছে। ট্রাম্প ইরানকে একটা সমঝোতা স্মারক MOU পাঠিয়েছিলেন। ইরান তাতে কিছু পরিবর্তন করতে বলেছিল, কিন্তু ট্রাম্প সেটা সরাসরি নাকচ করে দিয়েছেন। তাই মনে হচ্ছে মধ্যপ্রাচ্যে উত্তেজনা খুব একটা কমবে না। ইরানের জবাব আসার ঠিক পরেই চীন ট্রাম্পের এই সফরের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে। আর গত দুদিন ধরে চীনের উপপ্রধানমন্ত্রী হে লিফেং এবং আমেরিকার ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট দক্ষিণ কোরিয়ায় বসে এই চুক্তির দেনদরবার করছেন। শেষে খবর পাওয়া যাচ্ছে যে ট্রাম্প চীন ত্যাগ করার পরপরই রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন চীন সফরে আসবেন। বর্তমানে যা কিছু ঘটছে তা দেখলে মনে হতে পারে যে আমেরিকা এবং চীনের মধ্যে এখনও অনেক টানাপোড়েন বা দ্বন্দ্ব রয়ে গেছে। আজ আমি আপনাদের দেখাতে চাই যে এসবের প্রায় সবটাই আপনারা উপেক্ষা করতে পারেন। এখন যা দেখছেন তার সবটাই স্রেফ একটা নাটক, কিন্তু আমরা যদি গেম থিওরি ব্যবহার করি এবং সামগ্রিক পরিস্থিতির মূল রূপরেখাগুলো দেখি, তাহলে ভবিষ্যতে কি হতে যাচ্ছে সে সম্পর্কে অনেক নিখুঁত ভবিষ্যৎবাণী করতে পারব। আমার মতে এই সবটাই স্রেফ আইওয়াশ বা লোক দেখানো ব্যাপার। চীন আর আমেরিকা আসলে কোনো এআই যুদ্ধে লিপ্ত নয়, এটা স্রেফ থিয়েটার। আসলে তারা এআইকে এগিয়ে নিতে একে অপরের সাথে মিলেই কাজ করছে। এই যে সব নিষেধাজ্ঞা দেখছেন, এগুলো সাময়িক। শেষ পর্যন্ত আমেরিকা এবং চীন একটি বড় ধরনের সমঝোতায় আসবে এবং তারা অর্থনৈতিকভাবে আরও বেশি ওতপ্রোতভাবে জড়িয়ে পড়বে। আর চীন আসলে ইরানকে নিয়ে খুব একটা মাথা ঘামায় না। চীনের কাছে সবার আগে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আমেরিকার সাথে তাদের সম্পর্ক। এর একটা বড় প্রমাণ হল, যখন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি মস্কোতে গেলেন, পুতিন তার সাথে 90 মিনিট বৈঠক করলেন এবং ইরানি জনগণের প্রতি তার সহানুভূতি ও সমর্থন জানালেন। কিন্তু আরাকচি যখন বেইজিংয়ে এলেন, তখন তিনি তার সমপর্যায়ের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সাথেই দেখা করার সুযোগ পেলেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল, চীনে মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন স্কট বেসেন্ট। তিনি হলেন আমেরিকার ট্রেজারি সেক্রেটারি, অর্থমন্ত্রী। এটা প্রোটোকল বা প্রচলিত নিয়মের বাইরে, কারণ সাধারণত এই ধরনের সফরের নেতৃত্ব দেওয়ার কথা সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার। এই দলটিই মূলত চীন মার্কিন সফরের মূল এজেন্ডা ঠিক করে। যেহেতু স্কট বেসেন্ট নেতৃত্বে আছেন, আমরা সহজেই আন্দাজ করতে পারি যে এটি মূলত একটি অর্থনৈতিক আলোচনা হতে যাচ্ছে, আর এর মূল ফোকাস থাকবে ফিন্যান্স বা অর্থ খাতের উপর। মূলত আমেরিকা চায় চীন যেন তাদের আর্থিক খাতগুলো খুলে দেয়, যাতে ব্ল্যাকরক বা ব্ল্যাকস্টোনের মতো বড় কোম্পানিগুলো সেখানে গিয়ে চীনা জনগণের কাছে বিভিন্ন ইনভেস্টমেন্ট স্কিম বা আর্থিক হাতিয়ার বিক্রি করতে পারে। আমেরিকা এটাই চায়। আমরা আলোচনার সাথে সাথে এ বিষয়ে আরও বিস্তারিত জানব। ঠিক আছে, এবার সামনে এগোনো যাক। ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে মনে হতে পারে যে আমেরিকা চীনকে চারদিক থেকে ঘিরে ফেলার চেষ্টা করছে। এবার ম্যাপে তেহরানের দিকে তাকান। চীন যা করার চেষ্টা করছে তা হল বেইজিং থেকে মধ্য এশিয়া হয়ে ইউরোপ পর্যন্ত একটি হাই স্পিড রেল নেটওয়ার্ক তৈরি করা। ইউরোপের সাথে সরাসরি বাণিজ্য বজায় রাখার জন্য বেইজিং এই স্থলপথটি ব্যবহার করতে চায়। ম্যাপ দেখলেই বুঝবেন এই বাণিজ্য নেটওয়ার্কের প্রাণকেন্দ্র বা মূল চাবিকাঠি হল তেহরান। তেহরানকে ছাড়া বেইজিংয়ের পক্ষে ইউরোপে পৌঁছানো সম্ভব নয়। আবার মস্কো তাদের উত্তর দক্ষিণ বাণিজ্যিক পথের জন্য তেহরানকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করে। তেহরান না থাকলে বেইজিং পুরোপুরি রাশিয়ার ওপর নির্ভরশীল হয়ে পড়বে, কিন্তু বেইজিং সেটা চায় না। তারা নিজেকে বিশ্বের শক্তির তৃতীয় মেরু হিসেবে দেখে। একদিকে আমেরিকা, একদিকে রাশিয়া, আর অন্যদিকে চীন। ভূরাজনৈতিক দিক থেকে চীন, আমেরিকা বা রাশিয়া কারো সাথেই স্থায়ী লেজুরবৃত্তি করতে চায় না। তারা স্বাধীন থাকতে চায় এবং নিজেদের প্রভাব বলয় তৈরি করতে চায়, আর এ কারণেই ইরান তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক ভূরাজনৈতিক বিশ্লেষক মনে করেন যে চীন এই যুদ্ধে ইরানকে সমর্থন করতে বাধ্য, কিন্তু আমি আপনাদের দেখাতে চাই যে বিষয়টা আসলে তেমন নয়। চীন হয়তো আমেরিকা ও রাশিয়ার থেকে স্বাধীন হতে চায়, কিন্তু বাস্তবে তারা তা পারছে না।
কয়েকদিন আগে একটা গুজব শোনা গেছে যে ট্রাম্প এবং শি জিনপিং বেইজিংয়ে একটি চুক্তিতে সই করবেন, যেখানে শি জিনপিং আমেরিকায় $1 ট্রিলিয়ন বিনিয়োগের প্রতিশ্রুতি দেবেন। এই বিনিয়োগ মূলত হবে ইভি ইলেকট্রিক গাড়ি তৈরির কারখানায়। এটি একটি বিশাল ব্যাপার। ফক্স নিউজের লরা ইংরাম মনে করেন এটা একটা খারাপ সিদ্ধান্ত। তার মতে চীন এভাবে এসে আমেরিকাকে কিনে নেওয়ার চেষ্টা করছে। আমি পরে আপনাদের দেখাবো যে এই ধারণাটা কতটা আহামুকি, রিটার্ডেড। আমার মনে হয় এই চুক্তিটি হবে, এবং এই চুক্তিটিই প্রমাণ করে যে চীন আসলে শেষ পর্যন্ত আমেরিকার ওপরই নির্ভরশীল। এটা এমন নয় যে চীন আমেরিকাকে দখল করে নিতে চাইছে। তাহলে ট্রাম্পের এই সফরকে আমরা কিভাবে ব্যাখ্যা করব? এই ক্লাসে আমি বারবার যা দেখাই তা হল বর্তমানকে বোঝার জন্য ঐতিহাসিক সাদৃশ্য বা অ্যানালজি একটি শক্তিশালী মাধ্যম। ট্রাম্পের আজকের এই সফর ১৯৭২ সালের নিক্সনের চীন সফরের মতোই তাৎপর্যপূর্ণ। আপনারা হয়তো জানেন না, কিন্তু ১৯৭২ সালের আগে আমেরিকা চীনের প্রতি চরম শত্রুভাবাপন্ন ছিল। এর মূল কারণ ছিল তাইওয়ান। চীনা গৃহযুদ্ধের সময় মার্কিনিরা চিয়ান কাই শেক এবং কেএমটিকে ব্যাপক সমর্থন দিয়েছিল। তারা যখন হেরে গিয়ে তাইওয়ানে পালিয়ে যায়, তখন আমেরিকা ঘোষণা করেছিল যে তারা কেবল তাইওয়ানকেই চীনের বৈধ সরকার হিসেবে স্বীকৃতি দেবে। দ্বিতীয়ত, তারা চীনের পিআরসির সাথে কোনো ব্যবসা করবে না। আর তৃতীয়ত, তারা তাইওয়ানকে সাহায্য করবে যেন তারা একসময় মূল চীন দখল করে নিতে পারে। ১৯৭২ সালের নিক্সনের সেই সফর আমেরিকার গত ২০ বছরের পররাষ্ট্রনীতিতে এক আমূল পরিবর্তন নিয়ে আসে। এখন প্রশ্ন হল, নিক্সন কেন এমনটা করেছিলেন? এর উত্তর লুকিয়ে আছে ১৯৭১ সালের নিক্সন শকের মধ্যে। আপনি যদি ইতিহাসবিদদের কাছে জানতে চান, তারা নিক্সনের চীন সফরের পেছনে অনেক গালভরা কারণ দেখাবেন। তাদের মতে প্রধান কারণ ছিল হেনরি কিসিঞ্জার। কিসিঞ্জার চেয়েছিলেন চীন ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে ভারসাম্য রক্ষা করতে, যাতে চীনকে আমেরিকার পক্ষে নিয়ে সোভিয়েত ইউনিয়নকে হারানো যায়। কিন্তু এটা পুরোপুরি সত্যি নয়। এটা ইতিহাসবিদদের বানানো গল্প। আসল কারণ হল ১৯৭১ সালে নিক্সন মার্কিন ডলারকে স্বর্ণমান বা গোল্ড স্ট্যান্ডার্ড থেকে সরিয়ে নেন। এর ফলে মার্কিন ডলারের নিজস্ব কোনো গ্যারান্টি বা মূল্য থাকল না। আগে আপনি ডলার জমা দিয়ে তার বদলে সোনা দাবি করতে পারতেন, এখন আর তা সম্ভব নয়। যদি আপনার মুদ্রার পেছনে কোনো গ্যারান্টি না থাকে, তবে আপনাকে সেটার কৃত্রিম চাহিদা তৈরি করতে হবে। সহজ কথায়, আপনাকে একটি পঞ্জি স্কিম সাজাতে হবে। নিক্সন এই সমস্যা সমাধান করতে এবং মার্কিন ডলারের পঞ্জি স্কিমটি টিকিয়ে রাখতে মূলত দুটি কাজ করেছিলেন। তিনি প্রথমে যা করেছিলেন তা হল পেট্রোডলার নামে একটা ব্যবস্থা তৈরি করা। এই পেট্রোডলার ব্যবস্থাটা কি? এর মানে হল সৌদি আরব এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো, যেমন কাতার বা সংযুক্ত আরব আমিরাত, তাদের তেল বিক্রি করবে শুধুমাত্র ইউএস ডলারে। দেখুন, আগে ডলারের মান নির্ধারিত হতো সোনার ওপর ভিত্তি করে, যেটাকে বলা হতো গোল্ড স্ট্যান্ডার্ড। কিন্তু এখন ডলারের মান নির্ভর করে তেলের ওপর। সবাই তেল কিনতে চায়, আর তেল কিনতে হলে আপনার ইউএস ডলার লাগবে। এটাই হলো পেট্রোডলার ব্যবস্থা। এটা ছিল প্রথম কাজ। দ্বিতীয় বিষয়টি আমাদের জন্য বেশ প্রাসঙ্গিক, আর তা হল চীনের বাজার উন্মুক্ত করা। এর পেছনের কৌশলটা ছিল চীনকে বিশ্ব অর্থনীতির একটি উৎপাদন কেন্দ্র বা ম্যানুফ্যাকচারিং বেজে পরিণত করা। অর্থাৎ মধ্যপ্রাচ্য বিশ্বের কাছে তেল বিক্রি করবে, আর চীন বিক্রি করবে শিল্পজাত পণ্য, এবং চীনও এই কেনাবেচা করবে ইউএস ডলার ব্যবহার করে। এই দুইটা বিষয় মিলেই আজকের এই বিশ্ব অর্থনীতি দাঁড়িয়ে আছে। এখন আমি আপনাদের ব্যাখ্যা করব আমেরিকা কেন এটা করেছিল। ১৯৭২ সালে সাংহাই কমিউনিক নামে একটি দলিল প্রকাশিত হয়। এটি মূলত ভবিষ্যতে আমেরিকা ও চীনের মধ্যে সব ধরনের সহযোগিতা এবং আলোচনার মূল ভিত্তি বা কাঠামো তৈরি করে দেয়। এই সাংহাই কাঠামোতেই মূলত তাইওয়ান সমস্যার সমাধান খোঁজা হয়েছিল। তাইওয়ান ইস্যুতে আমেরিকা একটি বিশেষ কৌশল অবলম্বন করে, যাকে বলা হয় স্ট্র্যাটেজিক অ্যাম্বিগুইটি বা কৌশলগত অস্পষ্টতা। এর মানে হল, তাইওয়ান প্রশ্নে আমেরিকা চীনের কাছে কোনো কিছু পরিষ্কার করে বলবে না। দীর্ঘ সময় ধরে আমেরিকা যা বলে আসছে তা হল, আমরা তাইওয়ানের স্বাধীনতা সমর্থন করি না। চীন অবশ্য চাইত আমেরিকা সরাসরি বলুক যে আমরা তাইওয়ানের স্বাধীনতার বিরোধী। যদি আমেরিকা বিরোধী শব্দটা বলতো, তবে তাইওয়ানকে স্বাধীন হওয়া থেকে ঠেকানোর একটা দায়বদ্ধতা আমেরিকার ওপর আসত। কিন্তু আমেরিকা সেই অস্পষ্টতা বজায় রেখে শুধু বলে আসছে যে তারা এটাকে সমর্থন করে না।
আমি অবাক হব না যদি সামনের কয়েক মাসে ট্রাম্প এই অবস্থানে এক আমূল পরিবর্তন আনেন এবং ঘোষণা দেন যে যুক্তরাষ্ট্র তাইওয়ানের স্বাধীনতার বিরোধী, এমনকি যুক্তরাষ্ট্র চীন ও তাইওয়ানের একত্রীকরণকেই সমর্থন করে। এটি আগের সব সরকারের তুলনায় হবে এক বিশাল পরিবর্তন। ট্রাম্প কেন এমনটা করবেন এবং কেন চীন ও তাইওয়ানের পুনরেকত্রীকরণ সমর্থন করা আমেরিকার জন্য কৌশলগতভাবে বুদ্ধিমানের কাজ হতে পারে তা আমি পরে ব্যাখ্যা করছি। ঠিক আছে, এবার আমি আপনাদের এই ক্লাসে শেখানো থিওরিগুলো ব্যবহার করে বোঝাবো চীন আমেরিকা সম্পর্কের আসল রূপটা কী। এই জিনিসটা আপনারা অন্য কোথাও শিখতে পারবেন না, এটা সম্পূর্ণ আমার নিজস্ব বিশ্লেষণ বা অনুমান, তাই এটাকে আপনারা ধ্রুব সত্য হিসেবে ধরে নেবেন না, বরং আমাকে প্রশ্ন করুন, আমার সাথে বিতর্ক করুন। চীন এবং আমেরিকা কিভাবে একসাথে কাজ করে তা নিয়ে এটা আমার থিওরি। একবার যদি আপনি এই থিওরিটা বুঝে যান, তবে ভবিষ্যতে তারা কি করতে যাচ্ছে সে সম্পর্কে আপনি নিজেই ভবিষ্যৎবাণী করতে পারবেন। আর সেই ভবিষ্যৎবাণীগুলো কতটা মিলছে তা থেকেই বুঝবেন আমার এই থিওরি কতটা সঠিক। সবার আগে যে জিনিসটা বুঝতে হবে, যা আমি এই ক্লাসে বারবার শিখিয়েছি, তা হলো বাস্তবতা আসলে এক ধরনের হ্যালুসিনেশন বা দৃষ্টিভ্রম। এটা এমন কিছু যা আমরা সবাই মিলে সমষ্টিগতভাবে কল্পনা করি। আমি এখানে প্লেটোর সেই গুহার রূপকের বা প্লেটোস অ্যালেগরি অফ দ্য কেভের উদাহরণ দেব। কল্পনা করুন, প্রায় 10 লাখ মানুষ একসাথে শিকল দিয়ে বাঁধা এবং তারা সবাই একটা দেয়ালের দিকে তাকিয়ে আছে। দেয়ালটা একদম খালি, কিন্তু সেই দেয়ালের পেছনে এবং মানুষের পেছনে একটা বিশাল আগুন জ্বলছে। সেখানে কিছু এলিট মানুষ, আমরা জানি না তারা কারা, সেই আগুনের সামনে বিভিন্ন বস্তুর ছায়া ফেলছে দেয়ালের ওপর। যারা শিকলে বাঁধা তারা জানে না পর্দার আড়ালে কি ঘটছে। তারা শুধু তাদের সামনের দেয়ালের ছায়াগুলো দেখছে এবং ভাবছে এটাই বাস্তব। তারা এই ছায়াগুলোকে ঘিরেই তাদের ধর্ম এবং জীবনযাত্রার পুরো কাঠামো তৈরি করে নিয়েছে। এটাই হলো আমাদের তথাকথিত বাস্তবতা। এখানে মূল বার্তাটি হল আমাদের আসল সম্পদ হল আমাদের মনোযোগ বা অ্যাটেনশন। আমাদের সচেতনতাই হল আসল সম্পদ। সত্যি বলতে আমাদের সচেতনতাই একমাত্র বাস্তব বিষয়, বাকি সব মোহ বা ছায়া মাত্র। আপনার শরীর একটা ছায়া, আপনার সামনের মানুষটা একটা ছায়া, এমনকি এই ব্ল্যাকবোর্ডটাও একটা ছায়া। বাস্তব হলো আপনার মাথার ভেতরে সেই সচেতনতা, আর ক্ষমতা হলো সেই সামর্থ্য যার মাধ্যমে এই মনোযোগকে নিয়ন্ত্রণ ও পরিচালনা করা যায়। আমি আপনার উপর তখনই ক্ষমতা প্রয়োগ করতে পারব যখন আমি আপনাকে সেভাবে ভাবাতে পারব যেভাবে আমি চাই, অথবা আপনাকে তাই দেখাতে পারব যা আমি দেখাতে চাই। আমি যদি আপনাকে ওই ছায়াগুলো দেখিয়ে বিশ্বাস করাতে পারি যে ওগুলোই বাস্তব, তবে সেটাই হলো প্রকৃত ক্ষমতা। এই আইডিয়াটা একবার বুঝতে পারলে আপনি আমাদের যাপিত জীবনের বাস্তবতাকে ব্যাখ্যা করতে পারবেন। বাস্তবতার একদম মূলে রয়েছে সাম্রাজ্য। এটি মূলত আমেরিকান সাম্রাজ্য, যা আপনাকে ওই দেয়ালের দিকে তাকিয়ে থাকতে বাধ্য করার ক্ষমতা রাখে। আর যারা আগুনের সামনে দাঁড়িয়ে ছায়া তৈরি করে খেলা দেখাচ্ছে, তারা হলো গেম মাস্টার্স। এরা হলো বিশ্বের প্রভাবশালী আর্থিক গোষ্ঠী বা ফিনান্সিয়াল এলিট, যার মধ্যে ব্যাংক অফ ইন্টারন্যাশনাল সেটেলমেন্টস, ফেডারেল রিজার্ভ, ওয়াল স্ট্রিট, সিটি অফ লন্ডন অন্তর্ভুক্ত। সহজ কথায় এরা হলো বেসরকারি পুঁজি, প্রাইভেট ক্যাপিটাল। তারা সবাই মিলে এই খেলার পরিবেশ তৈরি করে আর আমাদের মনোযোগ নিয়ন্ত্রণ করে। আর তারা এই কাজটি করে মূলত ক্যাপিটাল বা US ডলারের মাধ্যমে। এরপর তারা বিশ্ব অর্থনীতি নামে একটি গেম বা খেলা তৈরি করেছে। কিন্তু এই খেলাটা সফল করার জন্য গেম মাস্টারদের এই সত্যটা লুকিয়ে রাখতে হয় যে আসলে তারাই সব নিয়ন্ত্রণে রেখেছে। তাই তারা এমন কিছু সংস্থা তৈরি করেছে যা দেখতে খুব নিরপেক্ষ, আন্তর্জাতিক এবং ন্যায়পরায়ণ মনে হয়, যেমন জাতিসংঘ, বিশ্ব বাণিজ্য সংস্থা, ইউরোপীয় ইউনিয়ন, বিশ্ব ব্যাংক। কিন্তু বাস্তবে এগুলো সবই গেম মাস্টারদের দ্বারা নিয়ন্ত্রিত। আর এই পুরো সিস্টেমটাকে আপনার কাছে বৈধ প্রমাণ করার জন্য এবং আপনাকে ওই ছায়াগুলোকে বাস্তব বলে বিশ্বাস করানোর জন্য মিডিয়া, শিক্ষা ব্যবস্থা এবং সংস্কৃতি আপনাকে প্রতিনিয়ত ব্রেইন ওয়াশ করে যাচ্ছে। তারা আপনাকে বিশ্বাস করায় যে এই পুরো সিস্টেমটাই বাস্তব, অথচ আদতে এটি একটি সুসংগঠিত হ্যালোসিনেশন বা দৃষ্টিভ্রম। আর এই পুরো ব্যবস্থা বা সিস্টেমটাকে কার্যকর রাখার জন্য আমাদের কাছে আছে আইনি ব্যবস্থা, সেই সাথে প্রথা, অভ্যাস, মূল্যবোধ আর নিয়মকানুন। ঠিক আছে, তো এগুলো হলো আসলে আপনাকে এটা বিশ্বাস করতে বাধ্য করার একটা কৌশল যে এই সিস্টেমটাই বাস্তব। মিডিয়া, শিক্ষা ব্যবস্থা আর সংস্কৃতি আপনার মগজ ধোলাই করে আপনাকে বিশ্বাস করায় যে এই ব্যবস্থাটাই সত্য।
তখন আপনি নিজেই প্রথা আর নিয়মের দোহাই দিয়ে অন্যদের ওপর এই সিস্টেমটা চাপিয়ে দিতে চান। এখন এই সিস্টেমটা কিন্তু আসলে খুবই ভঙ্গুর, কারণ এটা স্রেফ একটা হ্যালোসিনেশন বা অলিক কল্পনা। তাই এই সিস্টেমটাকে স্থিতিশীল রাখার জন্য কিছু প্রয়োগকারী শক্তি বা মেকানিজম আছে, আর সেই শক্তিগুলো হলো অপরাধ, গোয়েন্দাগিরি বা স্পাই নেটওয়ার্ক এবং বিজ্ঞান। আর এই তিনটি বিষয় নিয়ন্ত্রণ করে এই পৃথিবীর প্রকৃত ক্ষমতাধররা। এদের মধ্যে আছে বহুজাতিক পুঁজি, ট্রান্সন্যাশনাল ক্যাপিটাল, গোপন সংগঠন, সিক্রেট সোসাইটিস এবং প্রভাবশালী কিছু অভিজাত পরিবার। আর যা এদের সবাইকে এক সুতোয় গেঁথে রাখে, যেটাকে আমরা সফটওয়্যার বা অপারেটিং সিস্টেম বলতে পারি, সেটা হলো অকাল্ট বা গোপন রহস্যবিদ্যা। আমরা পরবর্তীতে এই অকাল্ট নিয়ে আরও বিস্তারিত জানব। ঠিক আছে, তো এভাবেই এই পৃথিবীটাকে ডিজাইন করা হয়েছে। আমি আবারও বলছি, এই সবটাই একটা হ্যালোসিনেশন। এই সিস্টেমের একটা দিক হয়তো আপনারা খেয়াল করেন না, তা হলো এই হ্যালোসিনেশন থেকেই আমি চাইলে অন্য কোনো শক্তির উপর ভর করে নতুন আরেকটি হ্যালোসিনেশন বা ভ্রান্তি তৈরি করতে পারি। রিচার্ড নিক্সন ঠিক এই কাজটাই করেছিলেন। এই সিস্টেম আর সাম্রাজ্য টিকিয়ে রাখার জন্য এবং মার্কিন ডলারের আধিপত্য বজায় রাখার জন্য তিনি দুটি নতুন হ্যালোসিনেশন তৈরি করেছিলেন। সেগুলো হল জিসিসি, পারস্য উপসাগরীয় দেশসমূহ, এবং চীন। একসময়ে এই সিস্টেমের ভিত্তি ছিল সোনা, অর্থাৎ মার্কিন ডলারের বিনিময়ে সবসময় সোনা পাওয়া যেত। কিন্তু যখন সেই ব্যবস্থা তুলে দেওয়া হলো, তখন আগের হ্যালোসিনেশনটাকে আড়াল করার জন্য আরও দুটি নতুন হ্যালোসিনেশন তৈরির প্রয়োজন পড়ল। এরপর গত কয়েক দশকে এই সিস্টেমটা নিজেকে ছড়িয়ে দিয়ে জিসিসি এবং চীনের ওপর ভর করেছে। অন্যভাবে বললে, এবং এটা আপনাদের বোঝার জন্য খুব গুরুত্বপূর্ণ, চীন হলো আসলে একটি হ্যালোসিনেশনের ওপর তৈরি হওয়া আরেকটি হ্যালোসিনেশন। এটা প্রকৃত কোনো বাস্তবতা নয়। আমি পরে এ নিয়ে আরও বিস্তারিত ব্যাখ্যা দেব। এখন যখন এই হ্যালোসিনেশন বা ভ্রান্তিটা জিসিসি আর চীনের ওপর চাপিয়ে দেওয়া হলো, তখন বাজারে মার্কিন ডলারের চাহিদা তৈরি হলো, আর এটাই ডলারকে এক ধরনের স্থিতিশীলতা দিল। এই প্রক্রিয়ায় চীনকে অনেক অনেক ধনী করে তুলেছে। কিন্তু এই সবটাই আসলে একটা মায়া বা মরীচিকা। এই সিস্টেমের কিছু সমস্যা আছে। প্রথমত, চীনের কোনো নিজস্ব সৃজনশীলতা নেই। কেন? কারণ আপনি যদি একটা ধানকির ওপর দাঁড়িয়ে থাকা আরেকটি ভ্রান্তি হন, তবে আপনার নিজের বলে কিছু থাকে না। আপনি তখন স্রেফ একটি ছায়ার ছায়া মাত্র। এটা হলো প্রথম সমস্যা। দ্বিতীয় সমস্যা হলো সম্পদের নির্গমন, ওয়েলথ এক্সট্র্যাকশন। এখানে ধারণাটা হলো চীন যে সম্পদই তৈরি করুক না কেন, সেটাকে শেষ পর্যন্ত মূল উৎসে ফিরে যেতে হবে। কারণ চীনের ভেতরের মানুষগুলোও জানে যে তাদের মুদ্রা রেনমিনবির পুরো মূল্যটাই মার্কিন ডলারের উপর নির্ভরশীল। এখন আপনিই বলুন, আপনি কি রেনমিনবি নিজের কাছে রাখতে চাইবেন নাকি ডলার? অবশ্যই আপনি ডলারই চাইবেন। আর তৃতীয় সমস্যাটি হলো এই সিস্টেমের ভঙ্গুরতা। এর মানে হলো যদি মূল হ্যালুসিনেশনটাই অস্থিতিশীল হয়ে পড়ে, তবে চীন আরও বেশি অস্থিতিশীল হয়ে পড়বে, কারণ তারা হলো ভ্রান্তির ওপর আরেক ভ্রান্তি। বুঝতে পারছেন? তো এটা যখন আমরা বুঝব, তখন আমরা গত 10 বছরে যা ঘটেছে তা নতুন করে মূল্যায়ন করতে পারব। কেন আমেরিকা আর চীন এই বাণিজ্য যুদ্ধে জড়ালো? কারণ চীন বিশ্বাস করতে শুরু করেছিল যে তারা এই হ্যালুসিনেশন থেকে বেরিয়ে স্বাধীন হতে পারবে। তারা ভেবেছিল তারা নিজেদের আলাদা একটি হ্যালুসিনেশন তৈরি করতে পারবে। আর আমেরিকা তখন বলল, না ভাই, মোটেও না, তোমরা পুরোপুরি আমাদের ওপর নির্ভরশীল। এরপরই তারা এই বাণিজ্য যুদ্ধে জড়িয়ে পড়ল। আর যখনই এই যুদ্ধ শুরু হলো, তখন কি হলো? প্রচুর টাকা আর মানুষ চীন ছেড়ে আবার আমেরিকার দিকে ফিরে যেতে শুরু করল। এখন চীন এটা বুঝতে পেরেছে যে আসলে আমরা এই হ্যালোসিনেশন থেকে বের হতে পারব না, কারণ যদি এই ভ্রান্তিটা ভেঙে পড়ে তবে আমরাও শেষ হয়ে যাব। তাই এখন তারা যা করতে পারে তা হলো আবারও নিজেদের যুক্ত করা, রিকাপল, অর্থাৎ এই সিস্টেমের সাথে নিজেদের আরও শক্তভাবে গেঁথে নেওয়া। সহজ কথায়, বিশ্ব অর্থনীতি এখন প্রচণ্ড চাপের মধ্যে আছে, আর এই বিশ্ব অর্থনীতির প্রধান সুবিধাভোগী হল দুটি পক্ষ, আমেরিকা এবং চীন। তাই এই গ্লোবাল ইকোনমি নামের যে অলিক কল্পনা বা হ্যালোসিনেশন, তা টিকিয়ে রাখার পেছনে দুই পক্ষেরই বিশাল স্বার্থ জড়িয়ে আছে। এই পুরো বিষয়টাই যে কতটা ভঙ্গুর তা বোঝার জন্য সংযুক্ত আরব আমিরাতের কথা ভাবুন। মনে হতো যে আরব আমিরাত বুঝি বিশ্বের সবচেয়ে সমৃদ্ধ জায়গা, তাই না? সেখানে আমেরিকার জর্জ টাউন বা কর্নেলের মতো বিশ্ববিদ্যালয় আছে। বিশ্বের ধনী মানুষগুলো দুবাইয়ে ভিড় করছে। মনে হতো তারা অপরাজেয়। কিন্তু যেই মুহূর্তে আরব আমিরাতের ওপর কোনো আক্রমণ হবে, ধরা যাক ইরান স্রেফ একটা মিসাইল ছুড়ল, অমনি এই পুরো মোহজাল ছিন্নভিন্ন হয়ে যাবে এবং আরব আমিরাত হারিয়ে যাবে।
বুঝতে পারছেন, এই হ্যালুসিনেশনগুলো এতটাই নড়বড়ে, সঠিক জায়গায় একটা আঘাত করলেই পুরো ভ্রম ভেঙে যাবে এবং আপনি সেটা আর কখনোই জোড়া লাগাতে পারবেন না। আর চীন এখন ঠিক এই জিনিসটাকেই ভয় পাচ্ছে। এই কারণেই চীন এবং আমেরিকাকে এখন একসাথে কাজ করতে হচ্ছে, কারণ এখনকার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল বাস্তবতার এই রূপ বজায় রাখা। সবচেয়ে ভয়াবহ ব্যাপার হবে যদি মানুষ এই স্বপ্ন থেকে জেগে ওঠে, কারণ মানুষ যদি একবার এই স্বপ্ন থেকে জেগে যায় তবে সব কিছু তাসের ঘরের মতো এক নিমেষেই ভেঙে পড়বে। আপনারা কি ব্যাপারটা বুঝতে পারছেন? এখন পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? সবকিছু কি পরিষ্কার? ঠিক আছে, আমরা তো এই থিওরিটা জানলাম। এবার চলুন এই বিষয়টা নিয়ে একটু বাস্তবসম্মতভাবে আলোচনা করি। একসময় আমেরিকা ছিল বিশ্বের সবচেয়ে শক্তিশালী ম্যানুফ্যাকচারিং বা উৎপাদনকারী দেশ। আমেরিকার আগে ছিল যুক্তরাজ্য, তারপর আসলো আমেরিকা, এখানে নীল রঙে যা দেখছেন তাই। এরপর চীন আমেরিকাকে ছাড়িয়ে গেল। আর এটা কিন্তু এমনি এমনি হয়নি, এটা ছিল একটা পরিকল্পিত বা ইচ্ছাকৃত পদক্ষেপ। উদ্দেশ্য ছিল ম্যানুফ্যাকচারিং বা উৎপাদনের আড়ালে চীনের সম্পদ বের করে আনা এবং তা আমেরিকায় পাচার করা। তো এখন চীন হল বিশ্বের সবচেয়ে শক্তিশালী ম্যানুফ্যাকচারিং দেশ। এই ম্যাপটা দেখলে বিষয়টি আরও পরিষ্কার হবে। চীন এখন 1 নম্বরে, আমেরিকা 2-এ নেমে গেছে, আর জাপান ও জার্মানির অবস্থা প্রায় স্থবির। এটাও কিন্তু উদ্দেশ্যপ্রণোদিত। লক্ষ্য ছিল চীনকে বিশ্ব অর্থনীতির সাথে এমনভাবে আষ্টেপৃষ্ঠে বেঁধে ফেলা যাতে তারা বিশ্ব অর্থনীতির ওপর পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়ে। আর এর ফলে যখনই বিশ্ব অর্থনীতি কোনো চাপের মুখে পড়বে তখন চীন যেন বাধ্য হয়ে সেটাকে রক্ষা করতে এগিয়ে আসে। এর একটা বড় ফলাফল হল আমেরিকা ও চীনের মধ্যকার ট্রেড ডেফিসিট বা বাণিজ্য ঘাটতি। দুর্ভাগ্যবশত চীনের এই ম্যানুফ্যাকচারিং উত্থানের সাথে এই বাণিজ্য ঘাটতি হওয়াটাই ছিল স্বাভাবিক। কেন? কারণ এর আসল উদ্দেশ্য ছিল চীনকে বাধ্য করা যাতে তারা বেশি বেশি মার্কিন ডলার কেনে এবং এই পঞ্জি স্কিম বা প্রতারণার জালটিকে টিকিয়ে রাখতে সাহায্য করে। তো এই সিস্টেমটা আসলে আমেরিকানদের জন্যই লাভজনক ছিল। কিন্তু 2016 সালে ট্রাম্প যখন ক্ষমতায় আসলেন তিনি বললেন, না, চীন আমাদের সুযোগ নিচ্ছে। ট্রাম্প আসলে এটা বুঝতে চাননি যে পুরো সিস্টেমটাই এভাবে ডিজাইন করা হয়েছিল। আপনাকে মার্কিন ডলারের চাহিদা তৈরি করতে হবে, আর চীন যদি প্রচুর মার্কিন ডলার কেনে তবে সেটা তো আমেরিকার জন্যই ভালো, তাই না? চীন তাদের মানুষের পরিশ্রম আর বাস্তব সম্পদ দিয়ে আমেরিকার ভুয়া সম্পদ বা ছাপানো কাগজ ডলার কিনছে। আমেরিকার জন্য এটা একটা দারুণ ডিল ছিল, কিন্তু ট্রাম্প বললেন, না, এটা একটা খারাপ চুক্তি। আর এই জেদ থেকেই শুরু হলো ট্রেড ওয়ার বা বাণিজ্য যুদ্ধ। এই বাণিজ্য যুদ্ধের মূলে ছিল WTO। 1999 সালে চীন ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে যোগ দেওয়ার জন্য আলোচনা শুরু করে। এটাই মূলত চীনকে ধনী এবং বিশ্বের সবচেয়ে বড় উৎপাদনকারী শক্তিতে পরিণত করে। কিন্তু WTOতে যোগ দেওয়ার জন্য চীনকে অনেকগুলো শর্ত মানতে হয়েছিল। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ 2টি শর্ত ছিল, প্রথমত IP বা মেধাস্বত্ব রক্ষা করা, অর্থাৎ আপনাকে অন্য দেশের বুদ্ধিবৃত্তিক সম্পদ বা আইডিয়া রক্ষা করতে হবে এবং সেটা কঠোরভাবে কার্যকর করতে হবে। দ্বিতীয় শর্তটি ছিল তাদের আর্থিক খাত উন্মুক্ত করে দেওয়া। লক্ষ্য ছিল US ডলার এবং চীনের মুদ্রা রেনমিনবির মধ্যে সহজ বিনিময়যোগ্যতা নিশ্চিত করা। গত 8 বছর ধরে এই যুদ্ধ চলছে, কারণ আমেরিকা তাদের IP রক্ষা করতে চায় এবং চীনকে তাদের আর্থিক খাত খুলে দিতে বাধ্য করতে চায়। ট্রাম্প যে চীনে এসেছিলেন এবং সাথে করে এত বড় বড় সব কর্মকর্তাদের নিয়ে এসেছিলেন, তার কারণ হল চীন শেষ পর্যন্ত তাদের আর্থিক খাত খুলতে রাজি হয়েছে। এটা নিয়ে আমি পরে আরও বিস্তারিত বলবো, তবে আপনাদের এটা বোঝা দরকার যে এই যুদ্ধ কিভাবে শুরু হয়েছিল এবং কেন এটি শেষ হতে যাচ্ছে। ঠিক আছে, এই যুদ্ধের একটা ব্যাপার হল গত 8 বছর ধরে চীন এবং আমেরিকা একে অপরকে আক্রমণ করে যাচ্ছে। এর প্রধান 2টি মাধ্যম ছিল। গত 8 বছর ধরে চীন আর আমেরিকা একে অপরকে আক্রমণ করে যাচ্ছে। মূলত 2 ভাবে চীন আমেরিকার ওপর আক্রমণ চালাচ্ছে। প্রথম উপায়টি হল আমেরিকায় রেয়ার আর্থ বা বিরল খনিজ সরবরাহ কমিয়ে দেওয়া। আপনারা এই চার্টটি দেখলেই বুঝবেন বিশ্বের বেশিরভাগ বিরল খনিজ আসলে চীনই উৎপাদন করে। একটা বিষয় হয়তো আপনারা খেয়াল করেননি, এই খনিজগুলো কিন্তু আসলে খুব একটা বিরল বা দুর্লভ নয়। আসল সমস্যাটা হল এগুলো মাটির নিচ থেকে উত্তোলন বা নিষ্কাশন করা। এই প্রক্রিয়াটা অত্যন্ত ব্যয়বহুল এবং এতে পরিবেশের ব্যাপক ক্ষতি হয়।
চীন এই ক্ষতি এবং খরচ মেনে নিতে রাজি, কিন্তু বাকি বিশ্ব তা নয়। আর এই কারণেই লিথিয়াম, কোবাল্ট, গ্রাফাইট এবং অন্যান্য বিরল খনিজের ওপর চীনের একচেটিয়া আধিপত্য তৈরি হয়েছে। অথচ আমাদের ইভি ইন্ডাস্ট্রি, সোলার ইন্ডাস্ট্রি এবং সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি পুরোপুরি এগুলোর ওপর নির্ভরশীল। এটিই হল চীনের প্রথম চাল। দ্বিতীয় চালটি হল, চীন জানে বিশ্ব অর্থনীতিতে তাদের বড় একটা গুরুত্ব হল তারা প্রচুর মার্কিন ডলার কেনে। কিন্তু সম্প্রতি চীন ডলারের বদলে সোনা বেশি কিনতে শুরু করেছে। আপনারা গ্রাফে দেখলেই বুঝবেন, আমেরিকার ট্রেজারি বন্ড কেনা চীন কমিয়ে দিয়েছে, কিন্তু সোনার মজুদ অনেক বাড়িয়ে দিয়েছে। এভাবেই চীন আমেরিকার ওপর চাপ সৃষ্টি করার চেষ্টা করছে। তবে সমস্যা হল, আমেরিকার তুলনায় চীন অনেক বেশি নাজুক বা বিপদের মুখে আছে। আমেরিকা যদি একটা ভ্রম বা মরীচিকা হয়, তবে চীন হল মরীচিকার উপর আর এক মরীচিকা। প্রথমেই আমাদের বুঝতে হবে যে চীনের শক্তির চাহিদা আকাশচুম্বী। চীন তাদের ম্যানুফ্যাকচারিং সেক্টরে রপ্তানির পণ্য বানাতে আমেরিকার তুলনায় দ্বিগুণ শক্তি বা জ্বালানি খরচ করে। তাই চীন খুব সহজেই বিভিন্ন নিষেধাজ্ঞা বা অবরোধের শিকারে পরিণত হতে পারে। আমেরিকা বর্তমানে মধ্যপ্রাচ্যের যুদ্ধ বা ভেনেজুয়েলার মাদুরোকে কোণঠাসা করার মাধ্যমে আসলে চীনের জ্বালানি সরবরাহের পথগুলোই বন্ধ করে দিচ্ছে। এটি হল তাদের প্রথম সমস্যা। দ্বিতীয় সমস্যা হল, চীন পুরোপুরি রপ্তানি নির্ভর দেশ। তাদের পুরো অর্থনীতি দাঁড়িয়ে আছে সারা বিশ্বে সস্তায় পণ্য পাঠানোর ওপর। বিশ্বের সবচেয়ে বড় বড় বন্দরগুলোর দিকে তাকালেই আপনারা সেটা বুঝতে পারবেন। সাংহাই হল সবচেয়ে বড়, এরপর সিঙ্গাপুর, নিংবো, শেনজেন, কিংদাও এবং গুয়াংজু। অর্থাৎ বিশ্বের সেরা 6টি রপ্তানি কেন্দ্রের 5টি চীনে অবস্থিত। এতেই বোঝা যায় চীন কতটা রপ্তানির উপর নির্ভরশীল। কিন্তু আমেরিকা যদি সমুদ্রপথ এবং মালাক্কা প্রণালী, হরমুজ প্রণালী, জিব্রাল্টার বা পানামা খালের মতো গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো নিয়ন্ত্রণ করে, তবে চীনের জন্য তা বিশাল বিপদের কারণ হয়ে দাঁড়াবে। তৃতীয় বিষয়টি হল চীনের সম্পদের ব্যবহার। আপনারা শুনলে অবাক হবেন, 2011 থেকে 2013 সালের মধ্যে মাত্র 3 বছরে চীন যে পরিমাণ সিমেন্ট ব্যবহার করেছে, আমেরিকা গত 100 বছরেও তা করেনি। এটা ভাবাই যায় না। এতে প্রমাণিত হয় চীন বৈশ্বিক অর্থনীতির উপর কতটা নির্ভরশীল। এমনকি তারা মার্কিন ডলারের উপরও নির্ভরশীল, কারণ চীনের মুদ্রা আরএমবি ডলারে বিনিময় করা যায় বলেই তারা বিদেশ থেকে এত পরিমাণ সম্পদ কিনতে পারছে। আসল বাস্তবতা হল, চীন আমেরিকার উপর অতিরিক্ত নির্ভরশীল। গত 10 বছর ধরে চীনের নীতি নির্ধারকরা এই পরিস্থিতি বদলানোর চেষ্টা করছেন, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। কারণ তারা এটা বুঝতে পারছেন না যে তারা একটি মরীচিকার উপর বাস করছেন। আমেরিকার কারণেই মূলত আজকের চীনের এই অবস্থান তৈরি হয়েছে। এখন ভোক্তা বা সাধারণ মানুষের আত্মবিশ্বাসের, কনজিউমার কনফিডেন্সের দিকে তাকান। 2018 সালে যখন বাণিজ্যিক যুদ্ধ শুরু হয়, তখনও মানুষ ভাবছিল সব ঠিক হয়ে যাবে। কিন্তু এরপর যখন কোভিড এলো, অর্থনীতির এমন ধস নামল যা আর কখনোই আগের জায়গায় ফিরে আসেনি। সাধারণ মানুষের আর অর্থনীতির ওপর ভরসা নেই। তারা কেনাকাটা করতে চাইছে না, কাজ নেই, মানুষের আয় কমে যাচ্ছে। সব মিলিয়ে অর্থনীতি একদমই ভালো যাচ্ছে না। একই সময়ে একটা মজার ব্যাপার ঘটছে। চীনের অর্থনীতি যখন ধুঁকছে, তখন আরও বেশি চীনা শিক্ষার্থী বিদেশে পড়তে যাচ্ছে। দেশে সুযোগ কমে আসা সত্ত্বেও তারা আমেরিকার দিকে ছুটছে। আর দুঃখের বিষয় হল, সেরা মেধাবীরা আর দেশে ফিরে আসছে না। প্রায় 10 লাখ শিক্ষার্থীর একটা বিশাল গ্যাপ তৈরি হয়েছে, যারা পশ্চিমেই থেকে যাচ্ছে। যখন আপনি একটি মরীচিকার ভেতর থাকবেন, তখন আপনি অস্থির হয়ে উঠবেন এবং মূল উৎসে ফিরে যেতে চাইবেন। চীনারা জানে আরএমবি হল ডলার, তাই সুযোগ পেলেই তারা আরএমবি বদলে ডলার করে ফেলছে এবং দেশ ছেড়ে চলে যাচ্ছে। সবশেষে এই তথ্যটা দেখুন। এটি চীনের কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স বা বৈদেশিক লেনদেনের হিসাব। নীল রেখাটি দেখাচ্ছে বাণিজ্যের কারণে তাদের ব্যাংকে কত টাকা থাকার কথা, আর লাল রেখাটি দেখাচ্ছে বাস্তবে কতটুকু বাণিজ্য হয়েছে। 2022 সাল পর্যন্ত এই দুটো রেখা একসাথেই চলছিল, কিন্তু 2022-এর পর থেকে এদের মধ্যে এক বিশাল ব্যবধান তৈরি হয়েছে। বছরে প্রায় $500 বিলিয়ন পার্থক্য। কেন এমন হচ্ছে? কারণ হল ক্যাপিটাল ফ্লাইট বা অর্থ পাচার। মানুষ পণ্য রপ্তানির উছিলায় দেশ থেকে টাকা সরিয়ে নিচ্ছে। যেমন, আমি হয়তো আপনার কাছ থেকে একটা ফ্রিজ কিনলাম যার দাম $500, কিন্তু আমি কাগজে কলমে দেখালাম $1000। বাকি $500 আপনি আমার হয়ে আমেরিকার কোনো রিয়েল এস্টেট বা শেয়ার বাজারে বিনিয়োগ করে দিলেন। এটাই হলো সোজা সাপটা মানি লন্ডারিং।
অর্থাৎ চীনের রপ্তানি বাণিজ্যের যে জোয়ার আমরা দেখছি তার একটা বড় অংশই হল মানুষের দেশ থেকে টাকা পাচার করার চেষ্টা। চীনের জন্য এটি মোটেও শুভ লক্ষণ নয়। ঠিক আছে, চীনের আরেকটা বড় সমস্যা হল তাদের হাউসহোল্ড সেভিংস রেট বা পারিবারিক সঞ্চয়ের হার। এটা পুরো বিশ্বে সবচেয়ে বেশি। কেন চীনারা তাদের আয়ের 40% জমিয়ে রাখছে? এর একটা বড় কারণ হল চীনারা আসলে খুব একটা ধনী নয়। গত 30-40 বছরে চীনের অর্থনীতিতে ব্যাপক উন্নতি হলেও সাধারণ মানুষের জীবনযাত্রার মান খুব একটা বাড়েনি। ফলে ভবিষ্যৎ নিয়ে তাদের মনে খুব একটা আত্মবিশ্বাস নেই, আর সেই কারণেই তারা এত টাকা জমিয়ে রাখে। তাছাড়া সেখানে বিনিয়োগ করার মতো খুব একটা ভালো মাধ্যমও নেই। এখন আমেরিকার দৃষ্টিকোণ থেকে দেখলে এটা একটা বিশাল বড় সুযোগ, তাই না? চীনারা যদি এত টাকা জমিয়েই রাখে, আর আপনি যদি একজন ফিনান্সিয়ার বা অর্থায়নকারী হন, যেমন ব্ল্যাকস্টোন বা ব্ল্যাকরকের মতো প্রতিষ্ঠান, তবে আপনি ভাববেন আপনারা এই টাকাটা আমাদের দিচ্ছেন না কেন? আমরা আপনাদের হয়ে বিনিয়োগ করব এবং আরও বেশি লাভ এনে দেব। তারা ঠিক এই কারণেই চীনে আছে। তারা চায় চীনের ব্যাংকে অলস পড়ে থাকা এই বিশাল পুঁজি নিজেদের হাতে নিতে। তারা বলছে, আমাদের টাকাটা দিন, আমরা আপনাদের আরও বেশি টাকা বানিয়ে দেব। আচ্ছা, এই চার্টটা আপনাদের ক্যাপিটাল অ্যাকাউন্ট দেখাচ্ছে। সোজা কথায় আপনি চাইলেই আপনার আরএমবি অন্য কোনো বিদেশি মুদ্রায় রূপান্তর করতে পারবেন না। বিশ্বের বেশিরভাগ দেশেরই ক্যাপিটাল অ্যাকাউন্ট উন্মুক্ত থাকে, কিন্তু বিশ্বের 1/4 দেশের অ্যাকাউন্ট বন্ধ বা নিয়ন্ত্রিত, আর চীন সেই দলের অন্তর্ভুক্ত। তার মানে চীনারা চাইলেই তাদের টাকা নিয়ে দেশ ছেড়ে চলে যেতে পারে না। এখন আপনাদের আরেকটা জিনিস বুঝতে হবে, আমেরিকার দৃষ্টিতে চীনে এখনও প্রচুর সম্ভাবনা আছে, কারণ চীনের এখনও অনেক ডেপ্ট ক্যাপাসিটি বা ঋণ নেওয়ার ক্ষমতা রয়েছে। কেন? কারণ অন্যান্য দেশের তুলনায় চীনের ঋণের পরিমাণ বেশ কম। এই দেখুন, সম্পদ এবং দায়ের দিক থেকে বিদেশে চীনের বিনিয়োগ খুব একটা বেশি নয়। জাপান, আমেরিকা, জার্মানি বা ব্রিটেনের মতো দেশগুলোর তুলনায় বিদেশে তাদের বিনিয়োগ নগণ্য। তাত্ত্বিকভাবে বলতে গেলে আপনি যদি চীনকে বিদেশে আরও কেনাকাটা করতে উৎসাহিত করেন, তবে সেটা বিশ্ব অর্থনীতির জন্যই ভালো হবে। মজার ব্যাপার হল, চীন শুধু উন্নত দেশগুলোর তুলনায় কম বিনিয়োগ করে তা নয়, বরং সব দেশের তুলনায় তাদের বিদেশি বিনিয়োগ কম। যেমনটা দেখছেন, ভারত, ইন্দোনেশিয়া, তুরস্কের মতোই চীনের অবস্থা। এমনকি মেক্সিকো, ব্রাজিল বা রাশিয়াও চীনের চেয়ে বিদেশে বেশি বিনিয়োগ করে। সৌদি আরব বা দক্ষিণ আফ্রিকাও চীনের চেয়ে অনেক বেশি বিনিয়োগ করে। তাই আবারও বলছি, আমেরিকার আর্থিক খাতের কাছে চীন হল বিশ্বের শেষ বড় সুযোগ। এজন্যই তারা এখানে আসছে। তারা এমন একটা চুক্তি করতে চায় যেখানে তারা চীনের অর্থনীতিকে ফাইন্যান্সিয়ালাইজ করতে পারবে। অর্থাৎ সহজ কথায়, চীনের অর্থনীতিকে বন্ধক বা জামানত হিসেবে ব্যবহার করে তারা সারা বিশ্বে ফাইন্যান্সিয়াল স্পেকুলেশন বা আর্থিক ফটকাবাজি করতে পারবে। আচ্ছা, এবার বুঝিয়ে বলি তারা এটা কিভাবে করবে। চীনের ক্যাপিটাল অ্যাকাউন্ট কেন বন্ধ রাখা হয়েছে? কারণ আপনারা জানেন যে এটা খুলে দিলেই চীনেরা তাদের সব আরএমবি ডলারে রূপান্তর করে ফেলবে, আর সেটা হলে আপনাদের অর্থনীতি এবং ব্যাংকিং ব্যবস্থা তাসের ঘরের মতো ভেঙে পড়বে। তাহলে এর সমাধান কি? এর আগে আপনাদের একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে হবে। ব্যাংকগুলো কিন্তু একদম শূন্য থেকে টাকা তৈরি করে। টাকা আসলে একটা মোহ বা ইলিউশন ছাড়া আর কিছু নয়। একটা উদাহরণ দিই। ধরুন আপনি ব্যাংকে $1 মিলিয়ন জমা রাখলেন। ব্যাংক তখন এই টাকাটা একজন উদ্যোক্তাকে ঋণ দিয়ে মুনাফা করে। ধরুন ব্যাংক সেই $1 মিলিয়ন একজন রেস্তোরাঁ ব্যবসায়ীকে লোন দিল। এখন আপনারা হয়তো ভাবছেন, যেহেতু আমানতকারী 1 মিলিয়ন জমা দিয়েছে এবং ব্যাংক সেই 1 মিলিয়নই লোন দিয়ে দিয়েছে, তাহলে ব্যাংকের কাছে এখন শূন্য টাকা থাকার কথা। কিন্তু না, ব্যাংকের কাছে এখন $2 মিলিয়ন আছে। অ্যাকাউন্টিং বা হিসাব বিজ্ঞানের নিয়ম অনুযায়ী ব্যাংক যখনই কোনো লোন দেয়, তখনই তারা নতুন টাকা তৈরি করার অনুমতি পায়। অর্থাৎ তারা আপনার জমা রাখা 1 মিলিয়ন তো রাখছেই, পাশাপাশি সেই একই পরিমাণ টাকা প্রিন্ট বা তৈরি করে লোন দিচ্ছে। আপনারা কি বুঝতে পারছেন এটা কেন হয়? ঠিক আছে, আমি বুঝিয়ে বলছি। আগেকার দিনে ব্যাংক বলতে আসলে কি ছিল? এটা ছিল বণিকদের একটা জোট বা অ্যালায়েন্স। কেন? কারণ ব্যবসার জন্য তাদের পুঁজির দরকার ছিল, তাই তারা মিলে একটা ব্যাংক তৈরি করত। বণিকরা তাদের সোনা এই জোটে জমা রাখত, যাতে তা অন্য কোথাও বণ্টন করা যায়। কিন্তু সোনার সমস্যা হলো এটা খুব ভারী এবং এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়া কঠিন। আবার জলদস্যুদের ভয়ও ছিল, তাই তারা ব্যবসার খাতিরে সোনার বদলে এক ধরনের রসিদ বা কন্ট্রাক্ট ব্যবহার করতে শুরু করল। আমি আপনাকে শারীরিকভাবে সোনা না দিয়ে একটা কাগজ লিখে দিলাম, যেখানে গ্যারেন্টি দেওয়া আছে যে এই কাগজটা আমার ব্যাংকে জমা দিলেই আপনি এর বদলে সোনা পাবেন। বুঝতে পারছেন? এই লেনদেনগুলোর হিসাব রাখার জন্য তারা ডাবল এন্ট্রি বুককিপিং ব্যবস্থা চালু করল, যা মূলত সম্পদ বা অ্যাসেটস এবং দায়ের বা লায়াবিলিটিজের হিসাব। এই পদ্ধতি আমরা আজও ব্যবহার করি।
এখন ধরুন আমার কাছে $1 মিলিয়ন সমমূল্যের সোনা আছে, আমি সেটা অ্যাসেট বা সম্পদের ঘরে লিখলাম। এখন কেউ এসে যদি $1 মিলিয়ন লোন চায়, আমি তাকে একটা রসিদ ধরিয়ে দিলাম। এখন আমার প্রশ্ন হলো, আমি কি সেই রসিদটা লায়াবিলিটি নাকি অ্যাসেট হিসাবে দেখাবো? অবশ্যই অ্যাসেট। এভাবেই সিস্টেমটা কাজ করে। আর এই ডাবল এন্ট্রি বুককিপিংয়ের কারণেই ব্যাংকগুলো আজও শূন্য থেকে টাকা তৈরি করতে পারে। এই ব্যাপারটা কি আপনাদের কাছে পরিষ্কার? ঠিক আছে। ধরো আমার কাছে সোনা আছে, আমি সেই সোনা ব্যাংকে রাখলাম। এখন মানুষ সেই সোনা ধার নিতে আসে, তাই তো? তখন আমি একটা কাগজ লিখে দেই যে এটি সোনা। মূলত এটাই হলো টাকা। এখনই টাকাটা কি কোনো ঋণ নাকি লায়াবিলিটি? এটাকে লায়াবিলিটি বলাটা ঠিক যৌক্তিক মনে হয় না, কারণ এই জিনিসটা আমি কারোর কাছে ঋণী নই। আর যেহেতু আমি এই টাকা ব্যবহার করে আরও বেশি টাকা তৈরি করতে পারছি, তার মানে এটা একটা অ্যাসেট। বুঝতে পারছো? এখন এটাই হলো বর্তমান বৈশ্বিক ব্যাংকিং ব্যবস্থার মূল ভিত্তি। কিভাবে? আমি বুঝিয়ে বলছি। আমেরিকা তথা পুরো বিশ্বে কিছু প্রাইভেট বা বেসরকারি ব্যাংক আছে। এগুলো ব্যক্তিগত মালিকানাধীন কিছু মানুষ চালায়, যারা তাদের সব টাকা এই ব্যাংকগুলোতে রাখে। অন্যদিকে আছে ইউএস সরকার। ইউএস সরকারের কাছে আসলে কোনো টাকা নেই। সরকার যখন টাকা ধার নিতে চায়, তখন প্রশ্ন আসে, ধারটা নেবে কিভাবে? এই ব্যাংকগুলোর কাছ থেকে আলাদা আলাদাভাবে ধার নেওয়া তো অনেক ঝামেলার কাজ। তাই 1913 সালে ব্যাংকগুলো সবাই মিলে ফেডারেল রিজার্ভ তৈরি করল। আসলে ফেডারেল রিজার্ভ হল আমেরিকার প্রাইভেট ব্যাংকগুলোর একটা জোট বা কার্টেল। বুঝতে পারছো? এখন ইউএস সরকার সরাসরি ফেডারেল রিজার্ভের সাথে লেনদেন করতে পারে এবং তাদের কাছ থেকে টাকা ধার নিতে পারে, কারণ ফেডারেল রিজার্ভ আমেরিকার সব ব্যাংকের প্রতিনিধিত্ব করে। এখন ইউএস সরকার ফেডারেল রিজার্ভের কাছ থেকে কিভাবে ধার নেয়? তারা কিছু বন্ড বা ঋণপত্র ইস্যু করে, যেগুলোকে ইউএস ট্রেজারি বলা হয়। ফেডারেল রিজার্ভ তখন টাকা ছাপিয়ে সেই ইউএস ট্রেজারিগুলো কিনে নেয়, আর সেই টাকা চলে যায় ইউএস সরকারের কাছে। সরকার তখন সেই টাকা দিয়ে তাদের সব খরচ মেটায়। বুঝলে? এই সিস্টেমটা ততক্ষণ ঠিক ছিল যতক্ষণ সব স্বাভাবিক ছিল। সমস্যা হলো, ইউএস সরকার প্রচুর টাকা খরচ করে। তারা যুদ্ধ করে, চাঁদে মানুষ পাঠাতে চায়, আবার চায় তাদের দেশের মানুষ যেন খুব ভালো জীবনযাপন করে। ফলে আজ আমেরিকার ঋণের পরিমাণ দাঁড়িয়েছে $39 ট্রিলিয়ন। এখন তুমি বলতে পারো, তাতে কার কি আসে যায়? সমস্যাটা হলো এর ইন্টারেস্ট রেট বা সুদের হার, যা এখন প্রায় 5%। কারণ ফেডারেল রিজার্ভের ওই প্রাইভেট ব্যাংকগুলোকে দিয়ে সরকারকে টাকা ধার দেওয়ানোর জন্য তো একটা সুদ দিতে হবে, নইলে তারা কেন ধার দেবে? তার মানে 5% সুদ মানে হলো ইউএস সরকারকে বছরে প্রায় $2 ট্রিলিয়ন শুধু সুদ বাবদ ফেডারেল রিজার্ভকে দিতে হয়। এই $2 ট্রিলিয়ন তারা এখন কোত্থেকে পাবে? তাদের আবারও ফেডারেল রিজার্ভের কাছ থেকে ধার করতে হবে। ফলে এই পুরো ব্যবস্থাটা আসলে অত্যন্ত অস্থির। এখন এই সমস্যার সমাধান কি? সমাধান হল আরও বেশি মানুষকে দিয়ে ইউএস ট্রেজারি কেনানো। এখন পর্যন্ত বিভিন্ন দেশের সরকার এগুলো কিনছে, যেমন চীন, জাপান বা ইউকে সরকার। কিন্তু তাদেরও তো একটা নির্দিষ্ট পরিমাণ টাকা আছে যা তারা ধার দিতে পারে। তাহলে এই সমস্যা থেকে মুক্তির উপায় কি? উপায় হল দুনিয়ার সব সাধারণ মানুষকে দিয়ে ইউএস ট্রেজারি কেনানো। তারা কারা? তুমি, আমি এবং বিশ্বের প্রতিটি মানুষ। এটাকে আমরা বলি রিটেইল। আগে শুধু বড় বড় প্রতিষ্ঠান এগুলো কিনত, কিন্তু এখন কৌশল হল সাধারণ মানুষকে দিয়ে এটা কেনানো। কিভাবে? একটা নতুন আর্থিক মাধ্যম তৈরি করা হয়েছে যাকে বলা হয় স্টেবল কয়েন। টেথার এবং সার্কেল হল সবচেয়ে জনপ্রিয় দুটি স্টেবল কয়েন। আইডিয়াটা খুব সহজ। স্টেবল কয়েনের পেছনে ব্যাকআপ হিসেবে ইউএস ট্রেজারি রাখতে হয়। অর্থাৎ টেথার বা সার্কেল কোম্পানিকে স্টেবল কয়েন বিক্রি করার জন্য আগে ইউএস ট্রেজারি কিনতে হবে। এরপর তারা সেই স্টেবল কয়েন যে কারোর কাছে বিক্রি করতে পারবে। এমনকি চীনেও, যেখানে মানুষের জমানো টাকার হার 40%। কিভাবে? অ্যাপেল, ব্ল্যাকরক বা ভিসার মতো প্রতিষ্ঠানের মাধ্যমে। বুঝতে পারছো? এখন আর ক্লোজড ক্যাপিটাল অ্যাকাউন্ট নিয়ে কোনো সমস্যা থাকছে না। ক্লোজড ক্যাপিটাল অ্যাকাউন্ট মানে হলো তুমি চাইলেই চীনা মুদ্রা অর্থাৎ আরএমবি দিয়ে সরাসরি ডলার কিনতে পারবে না। কিন্তু স্টেবল কয়েনের মাধ্যমে তুমি এখন ইউয়ান দিয়ে সহজেই টেথার বা সার্কেল কিনতে পারছো। বুঝতে পারছো? ইউএস সরকার এখন যেটা করতে যাচ্ছে তা হল তাদের এই বিপুল ঋণের বোঝা সাধারণ চীনা মানুষের ওপর চাপিয়ে দিচ্ছে। এখন তুমি হয়তো ভাববে, $39 ট্রিলিয়ন তো অনেক টাকা, চীনাদের তো এত টাকা নেই, আমেরিকা এই ঋণ কোনোদিনও শোধ করতে পারবে না। কিন্তু এই ঋণ নিয়ন্ত্রণ করার জন্য আমেরিকার একটা বিশেষ কৌশল আছে, যাকে বলা হয় ফিনান্সিয়াল রিপ্রেশন। এটা কিভাবে কাজ করে? খুব সহজ। ইউএস ট্রেজারির সুদ এখন 5%, তাই তো? আমি এটা কি কমিয়ে 0% করে দেব।
তুমি হয়তো বলবে 0% সুদে আমি কেন ইউএস ট্রেজারি কিনব? এর সমাধান হলো আমি তোমাকে এটা কিনতে বাধ্য করব। কিভাবে? জিনিয়াস অ্যাক্ট বা ক্ল্যারিটি অ্যাক্টের মতো আইন পাশ করে স্টেবল কয়েন কোম্পানিগুলোকে বাধ্য করা হবে যাতে তারা তাদের ডিজিটাল মুদ্রার ভিত্তি হিসেবে ইউএস ট্রেজারি ব্যবহার করে। এখন তুমি যদি চীনা হও এবং দেখো যে তুমি চাইলে 5% সুদে ইউয়ান রাখতে পারো অথবা 0% সুদে ডলার রাখতে পারো, তুমি কোনটা বেছে নেবে? তুমি 0% সুদের ডলারই বেছে নেবে। বুঝতে পারছ? এটাই হলো সমাধান, ফিনান্সিয়াল রিপ্রেশন, যেখানে ইউএস ট্রেজারির সুদের হার কমিয়ে শূন্যে নামিয়ে আনা হবে, যার ফলে আগামী 50 বছরে মুদ্রাস্ফীতি এই ঋণকে ধ্বংস করে ফেলবে। আর অন্যদিকে আইন করে কোম্পানিগুলোকে ইউএস ট্রেজারি কিনতে বাধ্য করা হবে। বুঝতে পারছ সবাই তারা কেন এটা করতে চায়? কারণ এর মাধ্যমে তারা চীনা ভোক্তাদের কাছে পৌঁছাতে পারছে এবং তাদের কাছে ডিজিটাল কারেন্সি বিক্রি করতে পারছে। এটাই হলো তাদের বিশাল বড় পরিকল্পনা। ঠিক আছে, এখন আপনারা হয়তো ভাবছেন, দাঁড়া 1 মিনিট, চীন কেন এমন একটা গাধার মতো চুক্তিতে রাজি হবে? আসলে এর পেছনে অনেকগুলো কারণ আছে। প্রথম বড় কারণটা হলো তাইওয়ান। দেখুন, আমেরিকার আসলে তাইওয়ানকে খুব একটা প্রয়োজন নেই। তাইওয়ান এইখানে অবস্থিত, আর আমেরিকার কৌশলগত দিক থেকে তাইওয়ানের গুরুত্ব একটাই, এটি চীনকে প্রশান্ত মহাসাগরে ঢুকতে বাধা দেয়। একে বলা হয় ফার্স্ট আইল্যান্ড চেন, মানচিত্রে যেটা নীল রঙে দেখছেন। এই কারণেই আমেরিকার নীতি নির্ধারকরা তাইওয়ানকে এত গুরুত্ব দেয়। কিন্তু এবার একটু অন্যভাবে ভাবুন। ধরুন আপনি আমেরিকান, আপনি ভাবলেন, আচ্ছা তাইওয়ান যদি হাতছাড়া হয়েই যায়, ধরুন আমি চীনকে বললাম, ঠিক আছে তাইওয়ান তোমাদের মূল ভূখণ্ডের সাথে মিশে যাক, তাহলে কি হবে? তখন আসলে একটা বড় সমস্যার সৃষ্টি হবে, কারণ তাইওয়ান তখন এই পুরো অঞ্চলটাকে ব্লক করে দিতে পারবে। এটি দক্ষিণ পূর্ব এশিয়াকে 2 ভাগে ভাগ করে ফেলবে, একদিকে দক্ষিণ কোরিয়া ও জাপান, অন্যদিকে ফিলিপাইন, সিঙ্গাপুর এবং বাকি অংশ। আপনারা কি ম্যাপটা দেখছেন? এখন আপনি দক্ষিণ পূর্ব এশিয়াকে 2 ভাগ করতে পারছেন। এটা কেন গুরুত্বপূর্ণ? কারণ জাপান এবং দক্ষিণ কোরিয়ার প্রয়োজনীয় জ্বালানির বেশিরভাগই আসে মালাক্কা প্রণালী দিয়ে। তাইওয়ান যদি চীনের হাতে থাকে, তবে আপনি জাপান আর দক্ষিণ কোরিয়াকে বিশ্ব অর্থনীতি থেকে কার্যত বিচ্ছিন্ন করে দিতে পারবেন। এই অবস্থায় জাপান বা দক্ষিণ কোরিয়া কোনোভাবেই চাইবে না যে তাইওয়ান চীনের অধীনে চলে যাক। ব্যাপারটা কি বুঝতে পারছেন? অর্থাৎ আমেরিকা যখন বলে যে আমি চাই চীন তাইওয়ান আবার এক হয়ে যাক, তখন আসলে আমেরিকা তাইওয়ান ইস্যুটাকে নিজের ঘাড় থেকে নামিয়ে জাপান আর দক্ষিণ কোরিয়ার ঘাড়ে তুলে দিচ্ছে। ট্রাম্প যখন বলেন তাইওয়ান চীনের অংশ, স্ট্র্যাটেজিক্যালি বা কৌশলগতভাবে এটি তার জন্য একদম সঠিক চাল। তাহলে তাইওয়ান সমস্যার সমাধান হলো। এবার আসি অন্য ইস্যুতে। আমরা আগেই আলোচনা করেছি যে চীন জ্বালানি আর খাদ্যের জন্য দক্ষিণ আমেরিকার ওপর অনেক বেশি নির্ভরশীল। ম্যাপে এই যে হলুদ রঙের প্রজেক্টগুলো দেখছেন, এগুলো চীন তৈরি করার পরিকল্পনা করছে, আর গোলাপি রঙেরগুলো অলরেডি তৈরি বা কাজ চলছে। এগুলো বিশাল প্রজেক্ট। এখন আমেরিকা যেটা করেছে তা হলো তারা ভেনেজুয়েলাকে এক প্রকার দখল করে নিয়েছে। ট্রাম্প মাত্র 2 দিন আগেই ঘোষণা করেছেন যে তারা ভেনেজুয়েলাকে আমেরিকার 51তম অঙ্গরাজ্য বানাতে চায়। কেন? কারণ এতে সে দক্ষিণ আমেরিকার সাথে চীনের সংযোগ বিচ্ছিন্ন করে দিতে পারবে। এই ম্যাপটা দেখলে বুঝবেন চীন জ্বালানি কোথা থেকে পায়। যদি মধ্যপ্রাচ্যে যুদ্ধ লাগে, তবে চীনকে রাশিয়ার ওপর অথবা পশ্চিম গোলার্ধের ওয়েস্টার্ন হেমিস্ফিয়ারের ওপর নির্ভর করতে হবে। চীন পুরোপুরি রাশিয়ার ওপর নির্ভরশীল হতে চায় না, কারণ রাশিয়া চীনের সব চাহিদা মেটাতে পারবে না। ফলে চীন বাধ্য হয়ে আমেরিকার সাথে আলোচনা করবে যেন তারা দক্ষিণ আমেরিকা থেকে সম্পদ পায়। এখন প্রশ্ন হলো, চীন কি এতে মাইন্ড করবে? উত্তর হলো না। চীনের দরকার শুধু স্থায়িত্ব আর সঠিক দাম। আমি চীন হলে চাইতাম আমেরিকায় পুরো দক্ষিণ আমেরিকা নিয়ন্ত্রণ করুক, কারণ তখন আমাকে অনেকগুলো দুর্নীতিবাদ সরকারের বদলে শুধু একটা সরকারের আমেরিকার সাথে ডিল করতে হবে। চীন যদি স্থায়িত্ব আর সস্তায় তেল পায়, তবে আমেরিকার নিয়ন্ত্রণে তাদের কোনো আপত্তি নেই। সবশেষে আসি এআই, কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে। বর্তমানে আমেরিকা এআইতে বিশ্বের সবার সেরা, কারণ তাদের সবচেয়ে বেশি ডেটা সেন্টার আছে। আমেরিকা আরও ডেটা সেন্টার বানানোর পরিকল্পনা করছে। চীন পাল্লা দেওয়ার চেষ্টা করছে ঠিকই, কিন্তু তারা সেমিকন্ডাক্টর বা চিপসের অভাবে পিছিয়ে পড়ছে। তাই চীন আমেরিকার কাছে আরও বেশি চিপস চায়। আমেরিকা চাইলেই চীনকে চিপস দিতে পারে। এখন আপনারা বলতে পারেন, আরে তাহলে তো চীন একদিন আমেরিকাকে ছাড়িয়ে যাবে, তারা কি এই চিপসের টেকনোলজি চুরি বা রিভার্স ইঞ্জিনিয়ারিং করতে পারবে না? না,
পারবে না, কারণ সেমিকন্ডাক্টর টেকনোলজি এখন এতই উন্নত যে এটি একটি বৈশ্বিক সাপ্লাই চেইনের উপর নির্ভরশীল। এই চিপসগুলো ডিজাইন হয় ক্যালিফোর্নিয়ায়, তৈরি হয় তাইওয়ানে, সেটার মানোন্নয়ন ভ্যালু অ্যাডেড হয় ফিলিপাইনে, এরপর সেটা চীনে পাঠানো হয় অন্যান্য পার্টসের সাথে যুক্ত করার জন্য, আর সবশেষে বিক্রি হয় ইউরোপে। আর এই পুরো প্রক্রিয়ার জন্য আফ্রিকা ও দক্ষিণ আমেরিকা থেকে কাঁচামাল আনতে হয়। অর্থাৎ কোনো একটি দেশের পক্ষে পুরো সাপ্লাই চেইন নিয়ন্ত্রণ করা অসম্ভব। যতক্ষণ আমেরিকা এই বাণিজ্যিক নেটওয়ার্ক নিয়ন্ত্রণ করবে, সেমিকন্ডাক্টরে আমেরিকাই এগিয়ে থাকবে। চীন চাইলেও এটা নকল করতে পারবে না, কারণ এটা অনেক জটিল এবং ব্যয়বহুল। কোনো একটি দেশ শুধু একটি নির্দিষ্ট বিষয়েই পারদর্শী হতে পারে। বুঝতে পেরেছেন? তো এই এনভিডিয়ার জেনসেন হুয়াং কেন এত গুরুত্বপূর্ণ বুঝতে পারছেন? প্রথমে কিন্তু কথা ছিল তিনি চীনে আসবেন না, অফিসিয়ালি ঘোষণাও করা হয়েছিল যে তিনি আসছেন না। কিন্তু ট্রাম্প যখন জ্বালানি নেওয়ার জন্য আলাস্কাতে থামলেন, জেনসেন একদম শেষ মুহূর্তে সেখানে ট্রাম্পের বিমানে উঠে পড়লেন। শুধু তাই নয়, ট্রাম্পের সাথে ওই বিমানে তখন দুইজন বড় মাপের ব্যবসায়ী ছিলেন, ইলন মাস্ক এবং জেনসেন হুয়াং। তো আসলে ব্যাপারটা কি ঘটেছিল? আমি যেহেতু বিজনেস নেগোসিয়েশন নিয়ে কাজ করি, তাই আপনাদের খুলে বলছি আসলে কি হয়েছিল। ঘটনা হলো, স্কট বেসেন্ট এবং হে লিফেং দক্ষিণ কোরিয়াতে একটা গ্র্যান্ড বার্গেন বা বিশাল চুক্তির খসড়া নিয়ে আলোচনা করছিলেন। চীনের প্রথম এবং প্রধান দাবি হল এনভিডিয়ার চিপ, আর স্কট বেসেন্ট সবার আগে চান চীনের ফিনান্সিয়াল মার্কেটে ঢোকার সুযোগ। তো এই বিষয়গুলো নিয়ে একটা অচলাবস্থা তৈরি হয়েছিল। তখন ট্রাম্প সরাসরি বলে দেন, আমি এই লোককে সাথে নিচ্ছি না। কিন্তু ট্রাম্প যখন চীনের পথে রওনা হলেন, তখন আলোচনায় একটা বড় সাফল্য বা ব্রেক থ্রু এলো। ট্রাম্প তখন ভাবলেন, ঠিক আছে, সদিচ্ছার নিদর্শন হিসেবে আমি এখন তাকে সাথে নিয়ে যাব। বিজনেস নেগোসিয়েশন এভাবেই কাজ করে। সাধারণ মানুষ এগুলো দেখে বিভ্রান্ত, কারণ আমরা সাধারণত চাই না ব্যবসায়ীরা রাজনীতি বা কূটনীতি নিয়ন্ত্রণ করুক, কারণ তারা খুব আনপ্রেডিক্টেবল বা অনিশ্চিত হয়। কিন্তু ব্যবসার দর কষাকষি এভাবেই চলে। তো আমার মতে আমেরিকা আর চীনের এই গ্র্যান্ড বার্গেইন বা বড় চুক্তির মূল কাঠামোটা হবে অনেকটা এরকম। সংক্ষেপে বলতে গেলে চীন 3টে জিনিস চায়। 1, পশ্চিম গোলার্ধের সস্তা জ্বালানি পাওয়ার সুবিধা। 2, তাদের এআই প্রযুক্তির উন্নতির জন্য এনভিডিয়ার চিপ। 3, আমেরিকার বাজারে ঢোকার অবাধ সুযোগ। অন্যদিকে আমেরিকাও 3টে জিনিস চায়। 1, চীনের ফিনান্সিয়াল মার্কেটে প্রবেশের সুযোগ। তারা মূলত চায় চীনের সাধারণ মানুষ যেন স্টেবল কয়েন কেনে, যাতে সেই টাকা দিয়ে আমেরিকার ঋণ মেটানো যায়। 2, তারা চীনের এআই ডেভেলপমেন্টের উপর নিয়ন্ত্রণ চায়। কেন? কারণ এআই এর ক্ষেত্রে আমেরিকা আর চীন আসলে প্রতিযোগী নয়, তারা অংশীদার। আমি গত ক্লাসেই বলেছিলাম, এআই এর মূল লক্ষ্যই হল একটা সার্ভেইলেন্স স্টেট বা নজরদারি রাষ্ট্র তৈরি করা। আমেরিকার কাছে প্রযুক্তি আছে, কিন্তু চীনে আছে বিশাল জনসংখ্যা, আর সেখানে প্রাইভেসি বা গোপনীয়তার কোনো বালাই নেই। সহজ কথায়, আমেরিকা চীনকে একটি ল্যাবরেটরি হিসেবে ব্যবহার করতে চায়, যাতে তারা এমন সব নজরদারি প্রযুক্তি পরীক্ষা করতে পারে যা আমেরিকায় করা সম্ভব নয়। 3, আমেরিকা চায় চীনের ম্যানুফ্যাকচারিং বা উৎপাদন ক্ষমতা, কারণ চীনের উৎপাদন ব্যবস্থা পৃথিবীর সেরা। আমেরিকা চায় চীন শুধু ডলারের বিনিময়ে পণ্যই বানাবে না, বরং তাদের এই ম্যানুফ্যাকচারিং সিস্টেম খোদ আমেরিকায় এবং ভেনেজুয়েলাতেও নিয়ে আসবে। ভেনেজুয়েলায় প্রচুর প্রাকৃতিক সম্পদ আছে, যা দিয়ে পণ্য বানানো সম্ভব। আমেরিকানদের জন্য এই কাজটা করা খুব কঠিন আর ব্যয়বহুল, কিন্তু চীনারা অনায়াসেই এটা করতে পারবে। তো এই হলো সেই সম্ভাব্য ব্র্যান্ড বার্গেন। কারো কোনো প্রশ্ন আছে? এগুলো আমার প্রেডিকশন বা অনুমান। আমি ঠিক নাকি ভুল সেটা কয়েকদিনের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে। তো আগামী সপ্তাহে এ নিয়ে আবার কথা হবে।